আসসালামু আলাইকুম প্রিয় সাহেব চৌধুরী, আশা করি ভালো আছেন এবং আপনি সবসময় ভালোর পথেই থাকেন। আপনার দেওয়া গল্পটা আজ আমি একটা ছোট্ট ভিডিওর মাঝে তুলে ধরলাম। নিশিপুর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের এক প্রান্তে অবস্থিত একটি গ্রাম। বাইরের দুনিয়ার কাছে অচেনা, কিন্তু ভেতরের মানুষ জানে এই গ্রামের বুক চিরে চলে যাওয়া একটি রাস্তা আছে, যেটা শুধু শরীর নয়, আত্মাও গিলে ফেলে। সেই রাস্তার নাম কেউ মুখে আনে না, শুধু বলে উপারের রাস্তাটা। রফিকুল আর করিমুল একই রক্ত, কিন্তু ভিন্ন পথ। দুই ভাইয়ের মধ্যে ছোট থেকেই রেষারেষি। জমি জামা, বাড়িঘর, বাবার রেখে যাওয়া দায়িত্ব, সবকিছুর মধ্যেই একরকম অদৃশ্য প্রতিযোগিতা। রফিক শান্ত স্বভাবের, কিছুটা গম্ভীর কিন্তু সৎ। করিম ঠিক উল্টো, চটপটে, লোভী আর খ্যাতির পেছনে ছোটে। ঘটনা শুরু হয় এক শীতের সন্ধ্যায়। বাজার শেষে রফিকুল ফিরে আসছিল, কিন্তু মাঝপথে আর ফেরেনি। তার শেষ মোবাইল লোকেশন দেখা যায় সেই অভিশপ্ত রাস্তায়। পরদিন সকালে গ্রামের একটি ছেলে হালকা কুয়াশার মধ্যে সেই রাস্তায় হাঁটতে গিয়ে দেখে রাস্তার পাশে একটি দেহ পড়ে আছে। কাছে গিয়ে দেখে রফিকুল, চোখ খোলা, শরীর ঠান্ডা, মুখে এক ধরনের অদ্ভুত হালকা হাসি। গ্রাম থমকে যায়। সবাই জানত রফিক কখনো সেই রাস্তায় রাতের বেলায় হাঁটত না, তাহলে সে গেল কেন? করিমুল জানায়, ভাই হয়তো ভুল করে পথ হারিয়ে ফেলেছিল। কিন্তু গ্রামের প্রবীণ হজরত কাকা বলেন, রফিক ওই রাস্তার ধারে যেতও না। ওর মুখে অনেকবার শুনছি ওই রাস্তায় কিছু আছে। জানা যায় রফিক একবার বলেছিল, এই রাস্তায় দাঁড়ালে মনে হয় কেউ পাশ দিয়ে হাঁটছে, অথচ কেউ নেই। গ্রামের ডাক্তার সনদ দেয় স্বাভাবিক মৃত্যু, কিন্তু স্থানীয় পুলিশ জানায় মৃত্যুর কারণ হৃদরোগ হতে পারে, যদিও পরিবারের ইতিহাসে এমন কিছু ছিল না। গ্রাম্য নিয়ম অনুযায়ী লাশ থানায় নিয়ে গিয়ে কাগজপত্র দেখাতে হবে, কিন্তু অস্বাভাবিক মৃত্যুর জন্যে কেউ ভয়ে লাশ থানায় নিয়ে যেতে চায় না। তখন সাহসী সৎ হালিমের এগিয়ে আসে। সে বলে, আমি নিয়ে যাব ভাইরে। রাত 11টা, মারুতি ভ্যানে রফিকুলের লাশ তোলা হয়। হালিম ছাড়াও যায় করিমুল আর দুই প্রতিবেশী জামাল আর শরীফ। মারুতি ভ্যান চলতে শুরু করে। একসময় রাস্তায় নেমে আসে নিস্তব্ধতা, এমন এক নিস্তব্ধতা যা কানে শুনশান শূন্যতার মতো বাজে। জঙ্গলের ভেতরকার কুয়াশা ধীরে ধীরে ঘিরে ধরতে থাকে রাস্তার পাশের গাছপালা। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, মাটি ভেজা নয়, যেন কিছু পোড়ার, পুরনো কিছু। পেছনের গাছপালার ছায়া যেন শুধু নড়ছে না, বরং কিছু লুকিয়ে রাখছে, হয়তো কারো দৃষ্টি অথবা কিছু অজানা যা আস্তে আস্তে বেরিয়ে আসছে। হালিম আয়নায় চোখ রাখে, আর তখনই চোখে পড়ে করিমুল। তার মুখে বর্ষস্থির ছাপ নয়, যেন আতঙ্কে জমে গেছে। করিমুল বারবার লাশের দিকে তাকাচ্ছে, কিন্তু সে যেন লাশ দেখছে না, তাকিয়ে আছে এমনভাবে যেন সে কিছু শুনছে। একবার সে কানে হাত দিল, তারপর ফিসফিস করে বলল, তুই কিছু বললি রফিকুল? হালিম গলা খাঁকড়ে দিয়ে জিজ্ঞেস করল, কি বললে ভাই? কিন্তু করিমুল আর কিছু বলে না। সে শুধু নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে লাশের চোখের দিকে, যা এখনো খোলা এবং ঠিক করিমুলের দিকেই তাকিয়ে আছে। জামাল বলে, এই রাস্তাটা এমন নয় ছিল আগে, আজকাল দেখি কেমন যেন মনে হয়। চোখ ফাঁকি দিচ্ছে। হঠাৎ ভ্যানের হেডলাইট কাঁপতে শুরু করে, তারপর নিভে যায় এক ঝটকায়। মুহূর্তেই চারদিক ঢেকে ফেলে গা ছমছমে অন্ধকার। আশেপাশের গাছপালা যেন নড়ে চড়ে ওঠে হালকা বাতাসে, কিন্তু সেই বাতাসে মিশে থাকে একটা অজানা গন্ধ। পচা পাতার নয়, যেন কিছুদিন আগে পচে যাওয়া কোনো মৃতদেহের গন্ধ। গাড়ি তখনও চলছিল, কিন্তু হঠাৎ যেন কারো অদৃশ্য ইশারায় থেমে যায়। ইঞ্জিন বন্ধ হয়নি, কিন্তু মারুতি ভ্যানটা আর এগোয় না। চারপাশের নিস্তব্ধতা এমন যেন প্রকৃতি নিজেই দম আটকে বসে আছে। এই মুহূর্তে বাতাসের ভেতর দিয়ে ভেসে আসে একটা ফিসফিসানি, কোনো নারী কণ্ঠ, অথচ স্পষ্ট নয়। শব্দটা কানে লাগে ঠিক এভাবে, সত্যটা বলো। করিমুল হঠাৎ ঝাঁকুনি দিয়ে উঠে বলে, ভাই গাড়ি চালাও, এখানে ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। তার কণ্ঠ কাঁপছে, কপালে ঘাম জমে উঠেছে। হালিম চুপচাপ, সে নিজেও আতঙ্কিত, কিন্তু কিছু বোঝাতে চায় না বাকিদের। এমন সময় জামাল হঠাৎ ভ্যান থেকে নেমে পড়ে। গাড়িতে শ্বাস নিতে পারছি না ভাই, মনে হচ্ছে ভেতরটা টেনে নিচ্ছে কেউ, দম বন্ধ হয়ে যাচ্ছে। সে পেছনে পেছনে হাঁটতে থাকে জঙ্গলের দিকেই। তার কণ্ঠ কাঁপছে, পায়ের শব্দে ধাতব ভ্যানের গায়ে ধাক্কার মতো আওয়াজ হচ্ছে। কেউ কিছু বলার আগেই চারদিক আবার নিস্তব্ধতা নেমে আসে। তারপর এক চিৎকার, ছোট্ট কিন্তু কানে কাটা লাগার মতো ধারালো, যেন কারো গলা চেপে ধরা হচ্ছে আর সে শেষবারের মতো সাহায্য চাইছে।
সেই চিৎকারের ঠিক পরেই নিভেছে সব শব্দ। জামাল আর ফিরে আসে না। ভ্যানে থাকা সবাই স্তব্ধ। করিমুল ঠোঁট কামড়ে ধরে, শরীফ ঠান্ডা ঘামে ভিজে যায়, আর হালিম নিঃশ্বাস ফেলতেও ভয় পায় না। এই মুহূর্তে রাত যেন আরও ঘন হয়ে নামে, আর অন্ধকারের ভেতর থেকে ভেসে আসে হালকা কণ্ঠস্বর, এখনো সময় আছে, ফিরে যাও। শরীফ ঘামছে, ঠোঁট কাঁপছে, কিন্তু মুখ থেকে শব্দ বেরোচ্ছে না। তার চোখ দুটো যেন কিছু অদৃশ্যকে দেখছে, যেটা বাকিদের দৃষ্টির বাইরে। সে কোণার দিকে গুটিয়ে পড়ছে, ঠোঁটে ফাটল, চোখের কোণায় জল। করিমুল ধীরে ধীরে লাশের পাশে বসে পারে। বাতাস ভারী হয়ে উঠছে, যেন অদেখা কেউ নিঃশ্বাস নিচ্ছে পেছনে দাঁড়িয়ে। হালিম সাবধানে বলে, তুমি ঠিক আছো? করিমুলের মুখ ফ্যাকাশে, গলায় কোনো জোর নেই। হঠাৎ সে ফিসফিস করে বলে, আমি তো শুধু জমির জন্য ওকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম, জানতাম না ও এমনভাবে যাবে। হালিম ক্রুচকে তাকিয়ে দেখে, মানে? করিমুলের চোখ জলজল করছে, যেন পুরনো কোনো স্মৃতি তাড়া করে ফিরছে তাকে। সে মুখ নিচু করে ফিসফিস করে, আমি সেদিন ওর পেছনে গিয়েছিলাম, একটু হুমকি দিয়ে ফিরিয়ে আনবো বলে, কিন্তু সে আমাকে দেখে ফেলেছিল। আমি কিছু করিনি, আমি শুধু। তার কথা শেষ হয় না। রফিকুলের নিথর দেহ হঠাৎ সামান্য নড়ে ওঠে, যেন বুকের মাঝখানে শ্বাস জমে গিয়েছিল, এখন একটু ছেড়েছে। ঠোঁট কাঁপে, চোখ বন্ধ, তবু চোয়ালের রেখায় টান পড়ে। করিমুল হঠাৎ চিৎকার করে উঠে বলে, ও ও কথা বলছে। হালিম ধীরে ধীরে দেহের দিকে তাকায়। চারপাশে বাতাস যেন থেমে যায়, ঝিঝি পপার আওয়াজও বন্ধ হয়, শুধু নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতার ভেতর ফিসফিসে গলা, তুই আমাকে ঠেলে দিয়েছিলিস, মনে আছে? রফিকুলের ঠোঁট নড়ছে, কিন্তু চোখ বন্ধ। করিমুল থরথর করে কাঁপছে, তার গলা শুকিয়ে গেছে। আর তখনই রফিকুলের চোখ খোলে, সাদা সাদা চোখ, পুতলিহীন, আর সেই চোখ সরাসরি করিমুলের দিকে তাকিয়ে আছে। আকাশে হালকা বিদ্যুৎ চমকে ওঠে, এক ঝলক আলোয় করিমুলের মুখটা দেখা যায়, যেন কেউ তার শরীরের ভেতর ঢুকে গেছে। বাতাস কুয়াশায় ভারী, কিন্তু সেই কুয়াশার ভেতর থেকে যেন কিসের ফিসফাস। কান পাতলি শোলা চায়, গলা ছাড়ে যেন ডেকে উঠছে, চল, এবার তুই। ভ্যানে থাকা লোহার দরজাগুলো একে একে কড়কড় করে খুলে যায়, যেন অদৃশ্য কোনো শক্তি ধীরে ধীরে সবকিছু নিজের দখলে নিচ্ছে। হঠাৎ করিমুলের চোখ বড় বড় হয়ে যায়, সে যেন কিছু দেখতে পাচ্ছে, এমন কিছু যেটা মানুষের চোখে ধরা পড়ে না। তার গলাটা ধীরে ধীরে নিজের হাতে চেপে ধরে, নখ গেড়ে যায় চামড়ায়, রক্ত গড়িয়ে পড়ে, গলার ভাঁজ বেয়ে তার গলা শুকিয়ে আসে। কিন্তু এক অদ্ভুত ফিসফিস, ওরা ওরা আমাকে নিতে এসছে, আমি ওদের নাম বলেছিলাম, ওরা রেগে গেছে, ওরা আসছে, ওরা তো মরে নাই, মরে নাই। পরক্ষণে এক ঝটকা এসে চিৎকার করে ওঠে, একটা হৃদয় বিদারক অসহায় চিৎকার, যা শুনলে হাড় কাঁপে। দেহটা ঝাঁকুনি খেয়ে পড়ে যায় মাটিতে, নিথর, চোখ দুটো খোলা, অথচ ভেতরে কিছুই নেই, শুধু শূন্যতা। ঠিক যেমন ছিল রফিকুলের, ঠিক যেন কেউ ভিতরের প্রাণটাই চুষে নিয়েছে। হালিমের হাত কাঁপছে, ঘামে ভিজে গিয়েছে স্টিয়ারিং, কুয়াশার ভেতর থেকে যেন কিছু তার দিকে তাকিয়ে আছে। তবু সে গাড়ির ইঞ্জিনে আবার চাবি ঘোরায়, তৃতীয়বার চেষ্টাতেই গাড়ি গর্জে ওঠে। চল, তাড়াতাড়ি চালা, দেরি করিস না, শরীফ ফিসফিস করে বলে, কিন্তু তার গলায় প্রাণ নেই। হালিম আর এক মুহূর্ত দেরি করে না, গাড়ি দপ করে এগিয়ে যায় ধোয়ার ভেতর দিয়ে। পেছনে ফেলে রাখে সেই অভিশপ্ত গাছগুলো, আর আর সেই শব্দগুলো। হালিম একবারও পেছনে তাকে না। ভোরের আলো একটু একটু করে ফোটে, কিন্তু সেই আলো শান্তি নিয়ে আসে না, বরং মনে হয় আলোতে সবকিছু আরও স্পষ্ট, আরও বিভীষিকাময় হয়ে উঠছে। পুলিশ স্টেশনের সামনে গাড়ি থামতে হালিম গাড়ি থেকে বেরিয়ে পড়ে, চোখে লালচে ধোয়া, মুখে আতঙ্ক। সে হাঁপাচ্ছে, যেন এখনো পালাচ্ছে। পুলিশরা এসে দরজা খুলে দেখে ভ্যানে পড়ে আছে শুধু রফিকুলের লাশ, চোখ খোলা, নিথর দৃষ্টিতে তাকিয়ে আছে সোজা আকাশের দিকে। কিন্তু করিমুল নেই, শরীফও নেই। একজন পুলিশ ফিসফিস করে বলে, আপনি তো বলছেন ওরা সঙ্গে ছিল, কোথায় গেল? হালিম কথা বলতে পারে না, তার ঠোঁট কাঁপছে। সে কেবল দরজার দিকে তাকিয়ে থাকে, যেন কিছু বোঝার চেষ্টা করছে। হঠাৎ তার চোখ পড়ে ভ্যানের পেছনে জানালায়। একটি ছায়া ক্ষণকের জন্য দাঁড়িয়ে থাকে, তারপর মিলিয়ে যায়। হালিম অনেক কষ্টে পুলিশদের সমস্ত ঘটনা খুলে বলে, যা যা হয়েছিল সেই রাতে। তারপর সেই পথ ধরে বাড়ি ফেরেন, চোখে মুখে ক্লান্তি, কিন্তু তার ভেতরে এক অজানা সন্ত্রাস বাসা বেঁধে আছে। কিন্তু ফিরতে ফিরতে সে থমকে দাঁড়ায়। রাস্তার পাশে পুরনো শাখাওয়ালা গাছে ঝুলছে শরীফের দেহ, গলায় মোটা পাটের দড়ি, হাত দুটো অস্পষ্টভাবে বেঁকে আছে পেছনের দিকে, মুখ বিকৃত, চোখের দুটো জায়গায় গভীর কালো গর্ত, যেন চোখ উপড়ে নেওয়া হয়েছে। তার ঠোঁটে হালকা হাসি, একটা বিকৃত অমানবিক হাসি। হালিম চিৎকার করে জোরে ব্রেক কষে এবং অজ্ঞান হয়ে যায়। তারপর হালিম আর জানে না কি হয়েছিল। পরদিন খবরে ছড়িয়ে পড়ে, রফিকুলের লাশ আবার পাওয়া গেছে সেই পুরনো খালের ধারে, ঠিক যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। কোনো চিহ্ন নেই যে কেউ লাশ সরিয়ে এনেছে, কিন্তু শরীরটা এক বিন্দু নড়েনি, একটু পচেনি, এমনকি চোখের দৃষ্টিটাও ছিল একই রকম শূন্য। করিমুল আর হদিশ নেনাপেন নেই।
কেউ কেউ বলে তাকে একদিন বাজারে গুটিসুটি হয়ে বসে থাকতে দেখা গেছে। চোখ দুটো যেন অন্য জগতের দিকে তাকিয়েছিল, মুখে বিড়বিড়, ওরা এখন আমার ভেতরেই আছে। কিন্তু এরপর সে উধাও। কারো মতে সে নিজেই নিজের ছায়া মিলিয়ে গেছে, কারো মতে ওপারে টেনে নেওয়া হয়েছে, যেখান থেকে কেউ ফেরে না। শরীফ ও জামালকে আর কোনোদিন খুঁজে পায়নি গ্রামবাসীরা। তবে একটা জিনিস থেকে যায় গ্রামে, একটা অভিশাপ, একটা সতর্কবাণী। রাতে সেই রাস্তা দিয়ে গেলে এখনো মাঝে মাঝে শোনা যায় 3টি ভিন্ন ভিন্ন পায়ের শব্দ, 3 জন 3 দিকে, কিন্তু একসাথে, যেন কেউ কিছু খুঁজছে। গল্পের ছোট ছোট ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, সম্ভব হলে মেসেজে জানাবেন। সবশেষে কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটা কেমন লেগেছে জানাবেন। আর আপনাদের সাথেও যদি এরকম কিছু ঘটে থাকে তা জানার অপেক্ষায় থাকলাম। দোয়া রইল, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।